স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। আবারও সেই বনানী, আবারও জন্মদিনের দাওয়াতের পাক। শিকার যথারীতি একটি তরুণী, কখনো প্রতারণার ফাঁদ পেতে, কখনো বল প্রয়োগে। আমরা দেখছি চারদিকে হচ্ছে নারী শিশু নির্যাতনের নানা ঘটনা, বেশিরভাগই থেকে যায় আড়ালে। তবে কিছু কিছু আমাদের নজরে আসে যখনই এটা হয় সংবাদ। এর হাত থেকে প্রতিকারের কি কোনো পথ নেই? সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা এবং মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। স্বাগত আপনাদের। আমরা দেখলাম বনানীর দুটো ঘটনা, সাম্প্রতিক সময়ের রেন্ট্রি হোটেলের ধর্ষণের ঘটনা এবং সম্প্রতি যেটি হলো, দুটোর ক্ষেত্রেই কিন্তু পুলিশ খুব দ্রুত আসামিদের ধরেছে, সেটা পুলিশ ধন্যবাদ পেতেই পারে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে পুলিশ ধরলো, গ্রেপ্তার করলো, এর মাধ্যমে কি এই ধরনের ঘটনা মানে নির্মূল করা সম্ভব? এটা তো একটা পার্ট। ধন্যবাদ আপনাকে। আজকের আলোচনায় আমরা তিনজন পুরুষ পড়ে গেলাম। আমার মনে হয় একজন নারী ছিলেন, কিন্তু তিনি বোধহয় শেষ মুহূর্তে আসতে পারেন নাই, থাকলে ভালো হতো। যাই হোক, যেটা আপনি বলছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানায় যে তারা খুব দ্রুততার সাথে ইভানকে ধরতে পেরেছে, যার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু দেখেন, যে ঘটনাটা ঘটেছে সেইটার আইনি সমাধান, পুলিশি সমাধান কিন্তু আসলে সমাধান না। আমাদের একটু ভাবনার জগতে একটু বড় ধরনের চিন্তার উদ্রেক করে যে আসলে ঘটছেটা কি সমাজে। জন্মদিনের দাওয়াত দিয়ে, বন্ধুত্ব পাতিয়ে তাকে এরকম একটি যৌন হেনস্থা করা, ধর্ষণ করা, তাহলে সমাজে বিশ্বাসের জায়গাটা কোথায় নড়বড় হয়ে গেছে। বন্ধু, তাহলে কি কাউকে কেউ বিশ্বাস করতে পারবে না? বন্ধু বন্ধুকে, স্বজনকে, কিংবা তার সহকর্মী কিংবা সহপাঠীকে। আবার এই ছেলেটার ঘটনাটা যদি আপনি দেখেন, যে বনানীর আগের ঘটনা রেশ কাটতে না কাটতেই কিন্তু ওটা কিন্তু এখন পর্যন্ত রেশ কাটেনি, তার মধ্যে এই ঘটনা এবং একই এলাকায় একই ধরনের ঘটনা। সুতরাং আমাদেরকে চিন্তিত করে তুলে এবং ভাবনার জগতে আমাদেরকে একটা ভাবনায় ফেলে দেয়। এই ছেলেটির বেলায় দেখেন, সে অত্যন্ত প্রভাবশালী পরিবারের সদস্য আর্থিক দিক থেকে, এবং তিনি নিজে বিবাহিত, তার দুটি সন্তান আছে, স্ত্রী বাইরে গিয়েছে। এই অবস্থায় সে একজনকে দাওয়াত দিয়ে কাজ করেছে। কখন? যখন মা ফ্ল্যাটে উপস্থিত। তাহলে আমাদের সমাজের মূল্যবোধের জায়গাটা, আমরা যদি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট চিন্তা করি, আমাদের মা বাবার সামনে সাধারণত আমরা সন্তানরা সিগারেট পর্যন্ত হাতে নেয় না, আমাদের যে সামাজিক মূল্যবোধ, সেইখানে মাকে ঘরে রেখে এরকম একটি কাণ্ড করা এবং তাকে নেশা জাতীয় খাদ্য দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করা, আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানে কাজ নয়। একই সাথে আমাদের পারিবারিক মূল্যবোধগুলো যে জায়গায় গিয়ে ঠেকেছে, আমরা আমাদের সন্তানদেরকে, বিশেষ করে আমাদের তরুণরা কে কোথায় কি করছে, আমাদের বাপ মারা কে আসলে খেয়াল করতে পারছে, আমাদের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা, আমাদের স্কুল কলেজ সব জায়গায় মনে হচ্ছে যে একটা যেন রেকলেস, যেটাকে বলা হয় যে সীমাহীন ছেড়ে দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। যেই কথাটা শুরুতে বলছিলাম, যে ধরেন যেগুলো আসলে সংবাদ হয় সেগুলো আমাদের নজরে আসে। সংবাদ হয় কখন? যখন যেটা মামলা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ঘটনার পর, যৌন হয়রানি বা হেনস্থার পরে, অনেক পরিবার বা ভিকটিম মামলায় যেতে বা আদালতের দ্বারস্থ হতে চান না, নানা রকম আরো হেনস্থার ভয়। এই জায়গাটাকে কিভাবে আমরা আরো স্মুথ করতে পারি যেন মানুষ এগিয়ে আসে, আর নয়তো তো অপরাধীরা পার পেয়ে যায়। আসলে এই যে বনানীর প্রথম রেন্ট্রির ঘটনাটা আপনি দেখেন, যদি মিডিয়াতে এত হইচই না হতো, সেটা কদ্দূর কি পরিণত হতো, এটা নিয়ে আমাদের সন্দেহ থেকে যায়। গণমাধ্যমের চাপের কারণেই কিন্তু বনানীর ঘটনাটা সামনে এসছে, এবং বনানীর যিনি ঘটনা ঘটিয়েছেন তিনি কিন্তু সাংঘাতিকভাবে, সামাজিকভাবে এবং আর্থিকভাবে প্রভাবশালী, এবং আমরা জানি যে থানাতে কিন্তু মামলাও নিচ্ছিল না। তারা সেই কথাটা বারবার বলছিল না যে আমরা অনেক প্রভাবশালী, আমাদের কিছুই হবে না। এইখানে ধন্যবাদ দিতে হয় যে ওসিকে, যে তিনি সাথে সাথে মামলাটা নিয়েছেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে ভাটারায় যে গারো তরুণী ধর্ষণের ঘটনা, তিনি যখন নিকটস্থ পুলিশ স্টেশনে গেলেন, তাকে বসিয়ে রাখা হয়েছিল, এবং ওসি পরবর্তীতে বললেন যে এটা তার থানার অধীনে পড়ে না, তাকে চলে যেতে হবে। আমাদের প্রশ্ন এটা, এই অত্যন্ত ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা যদি আমরা চাই, তাহলে ভিকটিম যে থানায় যাবে সে থানাতেই কেস দিতে হবে। এটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, মানবাধিকার সংগঠনগুলো বলছে, নারী সংগঠনগুলো বলছে। এটা যদি অন্য জেলায়ও হয়, সেইখানেও তাকে সাথে সাথে তার অভিযোগটা লিপিবদ্ধ করতে হবে এবং আইনি সহায়তা দিতে হবে। আইনি সহায়তা দিতে, শুধু তাই না, কেসটা নিতে হবে, নিয়ে ট্রান্সফার করতে হবে।
পুলিশকেই ট্রান্সফার করতে হবে, পুলিশকে উদ্যোগী হতে হবে। এখানে কোন থানা কি, এই জায়গাটা কিন্তু আমাদের একটা বড় জায়গা, এবং আইন শৃঙ্খলা বাহিনীর অসহযোগিতার একটা বড় দৃষ্টান্ত কিন্তু আমাদের এখানে আছে। মানুষের মনে, বিশেষ করে নারীদের মনে এখন পর্যন্ত এই জিনিসটা আছে। পরিবারগুলো চিন্তা করে প্রথমত লোক লজ্জার ভয়, যে আমার মেয়ের ধর্ষিতা হয়েছে, আমি এটা প্রকাশ করতে দিব না, তাহলে তার আরো ক্ষতি হবে। যেটা দিনাজপুরে আমরা দেখেছি যে তারা প্রকাশ করতে চায় না 5 বছরের মেয়ের বেলায়, তারপরে গণমাধ্যম কর্মীরা জেনে যাওয়ার পরে এটা সামনে এসছে। গারো তরুণীর বেলায় কিন্তু তার বড় বোন উদ্যোগ না নিলে মেয়েটি কিন্তু চলে গিয়েছিল তার বাসায়, সে মনে করেছিল এটা তার নিয়তি, কারণ থানা কাজ তার কেস নেয়নি। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের পুলিশ বাহিনীর পরিবর্তন আনতে হবে। একটা হলো যেটা আমি বলেছি, যে কোনো থানায় কেস নিবে, আরেকটা পুলিশের অ্যাটিটিউডটা। আমাদের মেয়েরা যখন, সাধারণ মানুষই, মেয়েদের কথা বাদ দিন, থানায় যখন যায় যে ব্যবহারটা তারা পায়, আমি তো থানার দ্বারস্থ হতে চাই না। একটা মেয়ে এই অবস্থায় কিভাবে থানার দ্বারস্থ হবে? আমরা থানাগুলোকে জনবান্ধব করতে পারিনি, আইনি প্রক্রিয়াটাকে মানুষ বান্ধব করতে পারিনি, যার কারণে দীর্ঘ সময় ব্যাপী এটা নেওয়া হয়। এবং আমাদের গণমাধ্যমও এখন পর্যন্ত অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে, ভিকটিমের নাম ছবি প্রকাশের ব্যাপারে সতর্ক হয়েছে, কিন্তু তারপরও যেভাবে রিপোর্ট করা এই দরকার। প্রসঙ্গটাতে আমি আসবো যে ভাই আলাদাভাবে। আমি একটু আপনার কাছে যাচ্ছি, মোহাম্মদ তাজুল ইসলাম, যে এই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে যে একটা পরিবার, যেই কথাটা রেজা ভাই বলছিল যে তারা মামলায় যেতে চায় না বা আইনি ব্যাপারে যেতে চায় না, সংবাদ তো করতেই চায় না, সংবাদ গণমাধ্যম এটা চায় না, কারণ তারা মনে করে তারা আরো সামাজিকভাবে আরো হেনস্থার শিকার হবে। এখানে এরকম পরিস্থিতিতে শুধু ভিকটিম যে সেই না, তার পরিবারও কিন্তু একটা ট্রমার মধ্যে পড়ে যায়। এই অবস্থায় তাদেরকে কি ধরনের মানসিক সহায়তা দেওয়া দরকার বা কি ধরনের সাপোর্ট দেওয়া দরকার? ভালো প্রসঙ্গে এনেছেন। যেহেতু আমি একটু প্রফেশনাল, আমি সাইকিয়াট্রিস্ট, আমি একজন টিচারও, আমি প্রফেসর অফ সাইকিয়াট্রি, সোশ্যাল সাইকিয়াট্রিস্টে আমি আছি। সোশ্যাল সাইকিয়াট্রিতে আমাদের এই সোশ্যাল যে সমস্ত ফেনোমেননগুলি ঘটতেছে, বিশেষ করে অ্যাবনর্মাল ফেনোমেননগুলি, এইটার মধ্যে একটা ধর্ষণ। আমরা বজ্রপাতে আমাদের দেশে প্রচুর লোক মারা যেত, কিন্তু আমরা কখনো এটাকে দুর্যোগ মনে করিনি। কিন্তু আসলে কিন্তু বিক্ষিপ্তভাবে মরে বলে, খবর আসে না বলে আমরা জানতাম না, কিন্তু পরবর্তী পরিসংখ্যানে দেখা গেছে যে সংখ্যাটা ভয়াবহ, মোটামুটি অনেক বেশি। সেই জন্য এবার কিন্তু সরকার এটাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছেন। আমার তো অনুমান মনে করি যে দর্শনের ব্যাপারটা আমাদের দেশে যেভাবে এখন বিস্তার লাভ করতেছে, বিশেষ করে এর ধরন প্রকৃতি যেভাবে ভয়াবহ হয়ে উঠতেছে, এবং আপনি যেটা বললেন এটার ফলাফল যেরকম, ফলাফলটা অত্যন্ত গুরুতর। কিছু কিছু ক্ষেত্রে রোগী দর্শন যাকে করা হয় সে মারা যায়, বা দর্শনের পর তাদেরকে মেরে ফেলা হয়। অর্থাৎ এখানে কিন্তু মৃত্যুর ব্যাপারও সংশ্লিষ্ট আছে। আর মেয়েটা যে দর্শিত হয় তার সারা জীবনের জন্য, আপনি যেটা বলি আমরা মানসিক সমস্যা যেটাকে বলি, যে প্রথম এটা একটা বড় দুইটা ধরনের দুর্যোগ আছে। একটা হলো প্রাকৃতিক দুর্যোগ, আর একটা মনুষ্য সৃষ্ট দুর্যোগ। মনুষ্য সৃষ্ট দুর্যোগের ভিতরে মেয়েদের জন্য, মহিলাদের জন্য দর্শনটা হচ্ছে ভয়াবহতম একটা দুর্যোগ। এটার পরে তার সামগ্রিক নারী সত্তা, তার ব্যক্তিত্ব, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, বিবাহিত জীবন, সব জীবন লন্ডভন্ড হয়ে যায়। এবং প্রথমে ডিপ্রেশন থেকে শুরু করে পরবর্তীতে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটাকে আমরা বলি, অর্থাৎ এই ভয়াবহ স্মৃতি যন্ত্রণাটা সারা জীবন তাকে বয়ে বেড়াতে হয়। এবং অনেক ধরনের, সেই ক্ষেত্রে ধরেন তার পরিবারের সদস্য বা তার স্বজন, বন্ধু বান্ধব, তারা কি ধরনের সাপোর্ট দিতে হ্যাঁ, পারে? সেই জন্য বলতেছি, আমরা কিন্তু যেখানে বনানীর ক্ষেত্রেও দেখেছি অনেক কথাই বলা হয়েছে, মানে সোশ্যাল মিডিয়া থেকে, মানে আইনের প্রয়োগটা করার জন্য, এবং এটা খুবই দরকার ছিল, এবং সেই চাপের কারণেই মোটামুটি আইনটা ভালোভাবে প্রয়োগ করা হয়েছে। কিন্তু আমি তখন একটা লেখা দিতে চেয়েছিলাম, আমি এই মুহূর্তেও একটা পত্রিকা লেখা দিয়ে এসেছি কিছুক্ষণ আগে, যে আমরা কিন্তু এই যারা ভিকটিম হলো এবং এই পরিবার যে এখন যে মনোসামাজিক যে বিপর্যয়ের ভিতর দিয়ে যাচ্ছে, সেটার দিকে কিন্তু আমরা এই আলোচনাগুলি করি না। আমাদের পেপারও করে না, আমাদের এই যে আপনাদের টিভি আলোচনাগুলি সেখানে আসে না। ওরা কিন্তু ওদেরকে বরং আরও টরমার ভিতর নিতে হচ্ছে, আরও সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, সাংবাদিক যাচ্ছে, সামাজিকভাবে তাকে আরও এক্সপোজ করা হচ্ছে। হ্যাঁ, অথচ তাদের তখন দরকার হচ্ছে নিবিড় পরিচর্যা। আমরা বলি ক্রাইসিস, এটা হলো অ্যাকিউট ক্রাইসিস। এই সময় তাদেরকে যদি তাকে এবং তার পরিবারকে যদি মানে সোশ্যাল সাপোর্ট দেওয়া না দেওয়া হয়, ইথিক্যাল নৈতিক সাপোর্ট দেওয়া না হয়, আইনগত সহায়তা করা না হয়, এবং প্রয়োজনে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রফেশনালদের কাছ থেকে, আমাদের কাছ থেকে তাদেরকে যদি কাউন্সেলিং এবং থেরাপি দিতে না আনা হয়, তাহলে কিন্তু আমি যেটা কিছুক্ষণ আগে উল্লেখ করলাম যে বড় ধরনের ডিপ্রেশন থেকে শুরু করে স্থায়ী কোনো ক্ষতি হয়ে যেতে, হ্যাঁ আমি সেটাই বলি, স্থায়ী দুইটা ক্ষতি হতে পারে। একটা হচ্ছে পরবর্তী জীবনে তারা ভীষণ
বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগতে পারে। আরও মারাত্মক রোগ হচ্ছে যে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটা বললাম, এটা কিন্তু এটা শুধু এই ক্ষেত্রে উদাহরণ দিতে পারি যে আপনার বড় রকমের যে কোনো ভয়াবহ ঘটনার পরে ওই স্মৃতিটা মানুষের ব্রেনে আটকে যায়, হ্যাঁ, তখন এটা জীবন্ত হয়ে লাইভ হয়ে মানে ওইটা তাকে সবসময় তাড়া করে তার স্মৃতিতে বারবার এটা হানা করে। শুধু কেবল ওই প্রথমবারই যে ভয়াবহ ঘটনা ঘটতেছে একবারে ঘটে না, যতবার তার ব্রেনে এটা আবার মানে লাইভ হয় ওইরকমই নির্যাতনের মুখে সে বা সারা জীবনে ভুগতে থাকবে। অতএব এটা একটা ভয়াবহতম রোগ। এই রোগটা যাতে না হয় সেই জন্য প্রাথমিকভাবেই তাদেরকে কাউন্সিলিং থেরাপির ভিতরে নিয়ে আসা প্রয়োজন। এই মুহূর্তে আমাদের কাছে আরেকটা সংবাদ আসলো, সাভারে 2 মডেল গণধর্ষণের শিকার। এটা আজকের ঘটনা, এই এখনই আমাদের কাছে আসলো। আমরা এটা নিয়েও কথা বলবো, একটা বিরতি থেকে আসি, একটা বিরতির পর এ নিয়ে আরো কথা হবে। দিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। পর ফিরে এলাম ডেটলাইন ঢাকায়। এরকম ঘটনার পরে আমরা যেটা দেখতে পাই, আমাদের সমাজের একটা বড় অংশ সবসময় প্রশ্ন তোলে মেয়েটার বিভিন্ন কিছু নিয়ে, যেমন সে এত রাতে গেল কেন, সে ছেলে বন্ধুর ফোন পেয়ে কি যেতে হবে, তার চাল চলন ঠিক না, তার পোশাক ঠিক না, মানে প্রকারান্তরে সবকিছু মেয়েটারই দোষ। এই মানসিকতার পিছনে কারণটা কি? ভিকটিম ব্লেমিং আমাদের এখানে একটা সামাজিক সংস্কৃতি। এটা তারাই করে যারা আসলে নিজেরা পরিবারে কর্তৃত্ববাদী আচরণ করে, তার পরিবারের স্ত্রীর উপরে, কন্যার উপরে, এবং এটা কিন্তু পারিবারিক শিক্ষা। এবং আমাদের এই ঘটনার পরেও দেখেন সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন করছে মেয়েটা এত রাতে গেল কেন। প্রশ্ন হলো, যদি মেয়েটা যে এত রাতে গেল প্রশ্ন ওঠে, তাহলে প্রশ্ন ওঠে ছেলেটা এত রাতে ডাকলো কেন। এই প্রশ্ন কিন্তু কেউ করছে না। এবং ছেলেরা যদি বের হতে পারে তাহলে মেয়েরা কেন বের হবে না। প্রশ্ন উঠছে মেয়েদের পোশাক নিয়ে। যদি মেয়েদের পোশাক নিয়ে প্রশ্ন ওঠে তাহলে প্রশ্ন আসতে পারে ছেলেরা ভালো হবে কবে। মেয়েরা পোশাকের বদলে রাখে তো ছেলেদেরকে ভালো করার উপদেষ্টা দিতে হবে। যদি আপনি ধরেন 5 বছরের শিশুরা যখন ধর্ষিত হয় তার পোশাক কি, সেটাই বলছিলাম। শিশুদের 8 বছরের মেয়ে যে কদিন আগে আমাদের 71 টেলিভিশনের এক সহকর্মীর কন্যা ধর্ষিত হয়েছে, মাত্র 7 বছরের মেয়ে, তার পোশাক কি ছিল। একইভাবে আমরা তো দেখতে পেলাম প্রচুর হিজাবি মেয়ে, বোরখা পরা মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে। তারপরে তনুর কথাই যদি, হ্যাঁ এক্স্যাক্টলি, তনুর কথাই যদি ধরি। সুতরাং এখানে যারা এই কাজগুলো করছেন তারা, আমি বলবো যে মানসিকতার থেকে কথা বলছেন সেটি হলো বিপন্ন পুরুষ নিজে আসলে বিপন্ন বোধ করছে এই সমাজে। কারণ মেয়েরা নানা দিক থেকে, নারীরা এগিয়ে যাচ্ছে, তারা শিক্ষায়, দীক্ষায়, কর্মে। আপনি যদি গার্মেন্টসের ক্ষেত্রেই ধরেন, নারীদের অগ্রগতিটা ধরেন, মেয়েরা যে জায়গায় গিয়েছে গার্মেন্টসের পুরুষ কর্মীরা কিন্তু সেই জায়গায় যেতে পারেনি, তাদের অগ্রগতিটা সে জায়গায়। আপনি যদি আজকে আমাদের ব্যাংকিং সার্ভিস দেখেন, বিসিএস দেখেন, শিক্ষা দেখেন, আমাদের মেয়েদের এই এগিয়ে যাওয়াটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যখন আটকানো সম্ভব হচ্ছে না, তখন তাদের উপর আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে এই পুরুষ। তাদের এই পৌরুষ বিপন্ন হয়েছে। বিপন্ন পৌরুষের প্রকাশ হলো ধর্ষণ, নির্যাতন, কটু কথা বলা, ভিকটিমকে ব্লেম করা, এবং এইটা একটা ভয়ঙ্কর সাইকোলজি। এখান থেকে বেরোবার জন্য আমাদের পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, সামাজিক সচেতনতা, নানা কিছুর প্রয়োজন আছে। আমাদের গণমাধ্যম তো ভূমিকা রাখছে, কিন্তু যথেষ্ট নয়, সেটা আছে। কিন্তু সবচেয়ে যেটা বেশি প্রয়োজন আমাদের, যেটা বললাম, পারিবারিক এবং প্রতিষ্ঠান। একটা হলো স্কুল কলেজ আমাদের একটি প্রতিষ্ঠান, কিন্তু পরিবার কিন্তু তার চেয়ে বড় প্রতিষ্ঠান। সন্তান যদি দেখে তার বাবা স্ত্রীর সাথে ভয়ঙ্করময় দুর্ব্যবহার করে, অত্যন্ত নেতিবাচক আচরণ করে, তার একটা সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক প্রভাব সন্তানের মধ্যে আসতে বাধ্য। এবং পরিবারে যদি এটা শীতসদ্য হয় যে মেয়েদের প্রতি এই আচরণ পুরো পরিবারটাতেই, তার একটা ইমপ্যাক্ট কিন্তু, প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। আমি এই প্রসঙ্গেই যাচ্ছি আপনার কাছে, যে আমাদের সমাজে দেখা যায় যে সব ক্ষেত্রেই মেয়েটার দোষ খুঁজে বেড়ানো হয়। এই সাইকোলজি, এই মনস্তত্ত্বের কারণটা একটু সময় দেবেন। কারণ এটা আমরা যদি দর্শনকে কমাতে চাই, আমরা যদি মনে করি এটা অপরাধ, তাহলে এই যে বিষয়গুলি এখন আলোচনা করতেছেন, আমাদের সমাজ ও সংস্কৃতির ভিতরে বেশ কিছু মিথ এবং বিশ্বাস বা ধারণা এভাবে গেঁথে আছে, যেটা ওই যে বলতেছেন। যে কারণে আমি কয়েকটা উদাহরণ বলে, একটা তো বলাই হলো যে আমরা কিন্তু দর্শনের ঘটনাটাকে দেখতে হবে একটা নারীর প্রতি একটা সহিংসতা বা অপরাধ হিসাবে, কিন্তু এটাকে আমরা একটা যৌন বিষয়ক ঘটনা হিসেবে দেখতে চেষ্টা বেশি করি। অর্থাৎ আমরা এটাকে যত বেশি সেক্সুয়ালাইজ করে ফেলতেছি, কিন্তু এটাকে করতে হবে ক্রিমিনালাইজড। কারণ ঘটনাটা হচ্ছে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যেটা সেক্সের কোনো ব্যাপার না। তো যে ঘটনাটা যা বলতেছেন রাজা ভাই, যেটা বললো যে
অর্ধনগ্ন হয়ে থাকে অথবা মানে চালচলন ঠিক এমন না। টাইট পোশাক পরে যে যৌবন ছিটকে পড়তেছে, তখন ছেলেরা কেন ইয়া হবে না, ওই যে তেঁতুল তত্ত্ব যেটা দেওয়া হয়েছিল। অর্থাৎ নারীরা যখন, তরুণীরা যখন বাইর হয় তখন কিছু বিকৃত মনা পুরুষ তাদের লালসা এমনভাবে ওই যে জড়তে থাকে যে তারা এই নারীকে নারী মনে করতেছে না, তারা তাদেরকে যৌন সঙ্গী, বিনোদন সঙ্গী, কাম সঙ্গী এগুলি ভাবতেছে। আমি একটা কথা বলতেছি যে আমরা কিন্তু দাসপ্রথা অথবা বর্ণবাদ প্রথা কয়েক হাজার বছর পরে কিন্তু আস্তে আস্তে আমরা এটাকে ইয়া করতে, এখনো বিভিন্ন ফর্মে তারপরও আছে। তো নারী বা পুরুষের যে মানে সমতা, এই সমতার ব্যাপারে কিন্তু আমরা কয়েক শতাব্দী ধরে করতেছি, এর মধ্যে অনেক ফাঁক এখনো কিন্তু রয়ে গেছে, অনেক দূর অগ্রসর হলেও। যেমন আমরা নারীকে কিন্তু ওই ডিসেক্সুয়ালাইজ করে এখনো দেখি না। আমরা কিন্তু এখনো আমাদের বিভিন্ন প্রোগ্রামে দেখেন, নাটকে দেখেন, নোবেলে দেখেন অথবা বিজ্ঞাপনে দেখেন, সব জায়গাকে নারীকে উপস্থাপনই করা হয় একটা আবেদনময়ী, একটা মানে যৌন পণ্য হিসাবে। অর্থাৎ সেক্সটাকে, সেক্সুয়ালাইজেশনটাকে সেখানে বেশি অ্যাটাচ করতে হয়। কিন্তু এটা তো সেক্স ব্যাপারটা তো উভয়েরই, পুরুষেরও। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যেটা উনি ভালোভাবে উল্লেখ করেছেন, 5 বছরের যে পূজা ছিল মেয়েটা, তাকে যখন দর্শন করা হলো, সিলেটের বালাগঞ্জে যখন 4 সন্তানের মাকে গণদর্শন করে মেরে ফেলা হলো, অথবা আরো এরকম অনেক ইয়া করা হয়, তারা কি উগ্র মানে যৌন আবেদনী পোশাক পরেছিল, অথবা তারা কি খুব গ্ল্যামারাস ছিল। অর্থাৎ যারা যৌন মানে হয়রানি করে বা দর্শন করে তারা সব শ্রেণীর লোক করে, তারা শিশুকে করে, বৃদ্ধাকে করে, শুধু তরুণীকে করে না, তারা শুধু সুন্দরীকে করে না, তারা কিন্তু ওই যে হিজাব পরা লোকদেরকেও অনেক সময় করে, যেটা আমরা ইয়া করালাম। অর্থাৎ সব শ্রেণী পেশার লোকদেরকে তারা করে, কারণ তাদের মনোবৃত্তিতে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আরেকটা কথা বলা হয় যে সন্ধ্যার পরে কেন তারা যাবে, যেমন এই মেয়েদের কথা, বনারী দুইটা কথাই বলা হচ্ছে যে রাতে তারা কেন এখানে যাবে। এখন আমি কথা হচ্ছে যে আপনারা কিন্তু পরিসংখ্যান দেখবেন, মাত্র 10% দর্শন হয় অপরিচিত বাইরের লোকদের দ্বারা, আর 90% দর্শন হয় পরিচিত লোকদের দ্বারা। বেশিরভাগ কিন্তু রাস্তাঘাটে কিন্তু দর্শন হয় না, দর্শন হয় যারা নিজের বাড়িতে, ক্যাম্পাসে বা ইয়াতে পারিবারিক পরিজনের জন্য। অতএব এই একটা উসিলা দিয়া নারীকে ঘরে আটকে রাখবেন, সে সন্ধ্যার পরে বের হতে পারবে না, তার স্বাধীনতা খর্ব করবেন, এটা কোনোভাবেই যুক্তিগ্রাহ্য নয়। একটা সহজ উদাহরণ দিই, এই যে এখন জঙ্গি মানে ইয়া চলতেছে, অনেক কিছু চলতেছে, এই কারণে কিন্তু আমাদের অনেক অনুষ্ঠান কিন্তু এখন সন্ধ্যার আগেই বন্ধ করে দেওয়া হয়। আমরা পুরুষরাই যাইতে পারি না, আমাদেরকে বলা হয়, তখন আমরা কি বলি না, এই সরকার এরকম করতেছে কেন, আমাদেরকে কেন স্বাধীনতা নষ্ট করতেছে, আমাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়ার কথা, তাদের জঙ্গি দমন করার দায়িত্ব তাদের, কারণে আমাদেরকে কেন নাগরিক সুবিধাগুলি ইয়া করবে। তো এটা যদি পুরুষ হিসেবে আমরা ওখানে যখন দাবি করতে পারি, না সেটি করতে পারে যে এই কারণে কেন আমাদেরকে তাহলে ইয়া করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ক্ষেত্রে বলা হয় যে একবার যদি কারো সঙ্গে যৌনতা করে ফেলি তাহলে তো আমার অধিকার হয়ে গেল, পরবর্তী পর্যায়েও তাকে করবে। অনেকে কিন্তু এই ইয়াটা করে, বন্ধুত্ব হিসাবে যেটা করে। কিন্তু কোনো নারীকেই, হ্যাঁ, একবার কোনোভাবে যদিও কোনোভাবে তার শারীরিক সম্পর্ক করে, তার মানে এই নয় যে এটা বহাল তবিয়ত থাকবে। নারী যখন না বলবে তখন না। ইন্ডিয়াতে কিন্তু একটা সিনেমা হয়েছে এরকম এটার ক্ষেত্রে, যে দর্শনের ক্ষেত্রে আমাদের দেশে মনে করা হয়, বলা হয় নারী না মানে না না, তারা মনে মনে হাই বলতে চায় তারা। এটা কিন্তু আমাদের, আরেকটা বলি, বেশিরভাগ আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন, এই যে সমস্ত দর্শনগুলি আমাদের এখানে রিপোর্টেড হচ্ছে, এগুলি খুব অল্প সংখ্যক। বেশিরভাগ দর্শন কিন্তু হয় কিন্তু নিজেদের ভিতরে। সেটা হচ্ছে এই যেটা বলা হলো, যে বলা হয় যে নারীরা না যেটা বলে এটা মুখের না, তারা আসলে দর্শিতা হতে চায়, বা তারা এটা বল একসময় বলবি। এটা আমার নাটকে, নোবেলে, সিনেমায়, বিভিন্ন জায়গায় কমার বেশি এরকমই বলা হয়। আমি একটা সহজ উদাহরণ দিয়েছিলাম, আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, বি পজিটিভ বি হ্যাপি গ্রুপ, ওখানে আমরা একটা রোগ কাহিনী দেই। এক রোগীর মানে কিশোরী মহিলা বিয়ে হয়েছিল, সে কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক করতে রাজি হয় না, মানে অল্প বয়স তো, সেইটাতে ভয় পাচ্ছিয়ে করতে পারতেছে না। তার বোন, মানে স্বামীর বোন, সারা রাত পাশের রুমে থেকে ওই ছেলেকে বলতেছে যেটা তোর অধিকার, তুই জোর করে আদায় কর, জোর করে আদায় করে তো করতে হবে। সারা রাত কিন্তু তাকে প্রম্পট করতেছিল, এবং শেষ পর্যন্ত যখন জোর করতে গেছে তখন মেয়েটা একেবারে এমনভাবে সে মানে বিদ্রোহ করেছে যে শেষ পর্যন্ত সে কিন্তু স্বামীকে আঘাত করছে, এবং সে কিন্তু মানে একেবারে পুরোপুরি বিপর্যস্ত হইয়া মানসিক বিপর্যস্ত হয়ে আমাদের কাছে চলে আসতেছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে স্ত্রীকেও
তার বিনা অনুমতিতে ইচ্ছার বিরুদ্ধে। ইয়া করে কিন্তু দর্শন। আর সর্বশেষ আরেকটা কথা বলি, আচ্ছা আপনার যদি সময় না থাকে না ঠিক আছে, আপনি শেষ করেন, আমি রেজাবের কাছে যাব। হ্যাঁ, যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের যে এই 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 এই- এই দেশের ভিতরে যে মিথ যেগুলি আছে সেটা হচ্ছে যে আমরা নারীকে ডিপার্সোনালাইজ করি, বেশি সেক্সুয়ালাইজ করি। এই জিনিসটা আমি বলছিলাম বিভিন্ন জায়গায়, আমাদের মিডিয়াতে বলেন, আমাদের সব জায়গায়, পরিবারের সমাজে সব জায়গায় নারীকে কিন্তু তার সেক্স সিম্বলটা দিয়ে কি বেশি মানে পরিচিত করা হয়। এটা যদি আমরা কাটাতে পারি তাহলে কিন্তু একটা বড় ধরনের উপকার। আর দ্বিতীয়টা উপকার হবে, নারী দেহটাকে মনে করা হয় যদি কোনোভাবে বলা হয় এটা পবিত্র একটা দেহ, এটা সংরক্ষিত থাকবে বিশেষ একজনের জন্য, কোনোভাবে যদি সে কোনো শারীরিক সম্পর্কে যেভাবে হোক ঘটে যায় তাহলে সে অপবিত্র হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল, নষ্ট হয়ে গেল সারা জীবনের জন্য। সেটা ওই একটা- দেহ কোনো এটা social taboo আর কি। হ্যাঁ, কোনো টেবু, কোনো অন্য কোনো প্রেমিকও তাকে নিবে না, অন্য কোনো বন্ধুও তাকে গ্রহণ করবে না, কোনো বিবাহের ক্ষেত্রে তো এটা একটা বড় ধরনের বাধা। অর্থাৎ চরিত্র ব্যাপারটা আমরা কিন্তু লাখ লাখ টাকা ঘুষ খাচ্ছে, অন্যান্য অপরাধ করতেছে, অন্যায় করতেছে, সেখানে চরিত্রহানি হচ্ছে না। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক হলেই কিন্তু চরিত্রহানি হয়ে যায়। আর যদি এগুলি হয় তাতে নারীর মানে যৌনতাটার সঙ্গে নারীর দেহটার অপবিত্রতার যে সামাজিক যে কোনোটেশন যে সংস্পর্শ করে রাখা হয়েছে, এটা থেকে আমাদের সমাজকে সংস্কৃতি মুক্ত। রেজা ভাই, আমাদের এখানে একজন ডেডলাইন ঢাকার অনুষ্ঠানে একজন অতিথি এসেছিলেন, তারা পথ শিশুদের নিয়ে কাজ করেন। তার থেকে ভয়াবহ যে চিত্রটা পাওয়া গেল রাস্তাঘাটে, বাস টার্মিনালে বা ট্রেন স্টেশনে বা ভাসমানভাবে বস্তিগুলোতে, যেই শিশু এবং কিশোরীরা থাকে তারা কিন্তু সাংঘাতিকভাবে যৌন হয়রানির শিকার হয়, এবং এই জিনিসটা কিন্তু সেভাবে আমাদের মিডিয়াতেও আসে না এবং পুলিশের কাছে রিপোর্টেড হয় না। পুলিশও তাদেরকে নির্যাতন এক্স্যাক্টলি, হ্যাঁ, এই জায়গাটায় অ্যাড্রেস করা দরকার কিনা কি? অবশ্যই এটা অবশ্যই অ্যাড্রেস করা দরকার, কিন্তু তার আগে উনি যেটা বলেছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা নারীর ইজ্জতকে নিয়ে গেছি যোনিতে এবং পুরুষের পৌরুষ নিয়ে গেছি লিঙ্গে। এই যে সমাজের এই যে বিকৃতি এবং সমাজের এই যে ভুল ধারণা, এইখান থেকে কিন্তু বেরোবার এখন সময় হয়েছে। কারণ নারীর যদি কোনো নারী ইভেন ধর্ষিতা হয়, দেখেন বাইরের পৃথিবীতে এখন র্যাপ সার্ভাইভার একটা কথা চালু হয়েছে এবং তারা কিন্তু বড় বড় কাজ করছে এবং বলা হয় আমরা আমাদের এখানে কি করছি, নারীর ছবি প্রকাশ করছি না, তাকে তার পরিচয় প্রকাশ করছি না। পশ্চিমা বিশ্বে বলা হচ্ছে তার ছবি প্রকাশ করুন, কারণ সে একটা অন্যায়কে অন্যায়ের প্রতিবাদ করেছে এবং সে সার্ভাইভ করেছে। বরং মুখ লুকাবে হলো অপরাধী, তার মুখ লুকাবার কথা, সে কেন চেহারা দেখাবে, পরে উল্টাটা কিন্তু চলে আসছে সাইকোলজিটা। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে নিয়ে যেতে হবে। আমাদের দুঃখ লাগে কোন জায়গাটায়, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো নারীও কিন্তু দেখা যায় যে ধর্ষণের শিকার বা যৌন হয়রানির শিকার নারীদের ব্যাপারে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করে। আমাদের সমাজটা বদলাতে হবে। আমরা দেখেন আমাদের প্রধানমন্ত্রী নারী, আমাদের বিরোধী দলের নেত্রী নারী, আরেকটি বড় দলের নেত্রী নারী, আমাদের স্পিকার নারী, এবং আমাদের মেয়েরা নানা জায়গায় এত ভালো করছে। সুতরাং আমাদেরকে দেখতে হবে, একটা বড় জায়গা থেকেই দেখতে হবে, নারীকে ক্ষুদ্র পার্সপেক্টিভ থেকে দেখার কোনো জায়গা নেই। আমি যেই কথাটা আবার আগে বলেছিলাম সেটা বলি, পুরুষ নিজেকে বিপন্ন বোধ করছে বলেই কিন্তু সে আসলে হামলে পড়ছে। আপনি দেখবেন আঘাতপ্রাপ্ত মানুষ হামলে পড়ে মানুষের উপরে, সে আসলে হতাশাগ্রস্ত, সে ব্যর্থ হতাশ মানুষ ক্রোধে নারীর উপরে ঝাঁপিয়ে পড়ছে, নানা ছলনার আশ্রয় নিচ্ছে, জন্মদিনের মতন একটা পবিত্র অনুষ্ঠানকে কলুষিত করছে, তার আশ্রয়ে নারী ধর্ষণ করছে। এই আমি পথ শিশুদের যে প্রসঙ্গটা হচ্ছে এটা বিরতির পরে তাহলে আলোচনা করে, একটা বিরতি নিয়ে আসছি, বিরতির পরে আরো কথা হবে। ধন্যবাদ। আবারও নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। আবারও স্বাগত ডেডলাইন ঢাকায়। যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম যে পথ শিশু, তারা বেশি ভালনারেবল। আমরা একবার একটা ইউনিসেফের থেকে কাজ করতে গিয়ে দেখেছি পথ শিশু, বিশেষ করে মেয়ে পথ শিশু সাংঘাতিকভাবে যৌন হয়রানির শিকার হয়। এবং তারা যাদের দ্বারা হয়, আমরা যদি ক্লাসিফিকেশনগুলো করি, একটা হলো পথে ঘাটে চলতে যে সমস্ত পুরুষ যেখানে তারা কাজ করে, তাদেরকে তো কাজ করে খেতে হয়। যেমন ধরেন কারওয়ান বাজারে তারা কাজ করে, সবজি বিক্রেতাদের সাথে তারা সহযোগিতা করে, সেখানে তারা তাদের যে বড় পুরুষরা আছে তাদের দ্বারা হয়, তাদের সাথে থাকা যে ছেলেরা কাজ করে তাদের দ্বারা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তাদেরকে নানাভাবে হয়রানি স্বীকার করে। আরেকটা ফাইন্ডিংস আমাদের ছিল, সেটা শুনলে আপনি অবাক হবেন, অফিসগামী ভদ্রলোকেরা
যারা সন্ধ্যার পরে বাড়ি ফিরে তারাও কিন্তু এই মেয়েদেরকে নানাভাবে প্রলোভন দেখিয়ে তাদের ক্ষমতা দেখিয়ে নানাভাবে নির্যাতন করে। আরেকটা ক্লাস পথশিশু ছাড়াও মাইগ্রেটেড উইমেন যারা এই শহরে তাদের থাকার জায়গা নেই, তারা ফুটপাতে থাকে, তারাও কিন্তু নানাভাবে যৌন হয়রানির শিকার হয়। তার পুরুষ সঙ্গীটি তাকে প্রতারণা করে এবং একই সাথে তারা যে জায়গাগুলোতে থাকে খুবই ভালনারেবল জায়গায় থাকে। আরেকটা জিনিস আপনি জানেন, তাদের কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জায়গাগুলো আমরা এখানে শৌচাগারের ব্যবস্থা পর্যাপ্ত করতে পারি নাই, সেইখানেও কিন্তু তারা কিন্তু ভয়ঙ্করভাবে অরক্ষিত। এই সমগ্র কিছু মিলিয়ে আমরা যাদের কথা বলছেন এরা কিন্তু সাংঘাতিক ভয়ঙ্করভাবে যৌন হয়রানি, ধর্ষণ সহ নানা কিছুর শিকার হয়। এর বাইরে আমাদের ওই স্টাডিতে আরেকটা দেখেছিলাম আমরা, যে দরিদ্র পরিবারের সন্তান, বিশেষ করে মেয়ে সন্তান যারা স্কুলে যায়, কিছু দূর হেঁটে যায়, তাদেরকেও পথে ঘাটে নানাভাবে শুধু ইভটিজিং না, তাদেরকে কিন্তু শারীরিকভাবে ধর্ষণ করা হয়, যৌন হয়রানি শিকার হয় তারা। এই সবগুলোই আমাদের সমাজের বাস্তব চিত্র। এখান থেকে আমরা বেরোতে পারছি না। মাত্র কয়েকটি ঘটনা লিপিবদ্ধ হয়, থানায় মামলা হয়, যেমন এই বনানীর 2টি ঘটনা মামলা হয়েছে, কিন্তু প্রচুর ঘটনা কিন্তু অলিপিবদ্ধ থাকছে, আমরা জানছি না। কিন্তু সমাজের এই অংশটা তাদেরকে তো মানে এটা তো অ্যাড্রেস করা দরকার, অবশ্যই অ্যাড্রেস করা দরকার। এবং কিভাবে করবে, আমাদের প্রচুর এনজিও আছে, সরকার আছে, আমাদের প্রচুর ডিপার্টমেন্ট আছে। আপনি জানেন শিশুদের দেখভাল করার জন্য আমাদের একাধিক মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, কিন্তু সামগ্রিকভাবে কোনো সমন্বয়ের জায়গা নেই। এবং আমাদের যে একটা যে 2025-এর মধ্যে আমাদের যে ঘোষণা যে আমরা শিশু শ্রম মুক্ত করব বাংলাদেশকে, সেইটা করতে পারলেও কিন্তু মেয়ে শিশুদের যৌন হয়রানি, ছেলে শিশুরাও কিন্তু যৌন হয়রানির শিকার হয়, সেটাও কিন্তু অনেক কমে আসবে। কিন্তু আমরা কি সেই জায়গায় যেতে পারছি কিনা? এখন বলা হচ্ছে 38 ধরনের কাজ আছে আমরা যেটা শিশুরা কাজ করছে। 17 লাখ শিশু শ্রম করছে এবং 13 লাখ অত্যন্ত হ্যাজার্ডাস কাজ করছে, যারা ঝুঁকিপূর্ণ কাজ করছে। এরা সবাই কিন্তু শুধু স্বাস্থ্যগত ঝুঁকি না, যৌন ঝুঁকির মধ্যে বিচরণ করছে এরা নানাভাবে, ছেলে এবং মেয়ে উভয়ই। কথা হচ্ছিল ধর্ষণের বিষয় নিয়ে। ধর্ষকদের মনস্তত্ত্বের জায়গাটা যদি আমরা আসি, যে একজন সাধারণ মানুষ, তার পক্ষে হয়তো অন্য কোনো অপরাধ করা সম্ভব। একজন মানুষ অবস্থার পরিপ্রেক্ষিতে সে চুরি করতে পারে, প্রয়োজনে সে অন্যের জিনিস না বলে নিতে পারে, কখনো কখনো ঘুষও খেতে পারে যদি তার সেরকম প্রয়োজন হয় বা নৈতিকভাবে সে অত সবল না হলে। কিন্তু ধর্ষণটা একটা ভিন্ন ধরনের অপরাধ। এই ধর্ষকদের মানসিক, এটা কি বিকৃতি বলবো আমরা? হ্যাঁ জি, স্বাভাবিকভাবে আমরা তো যৌনতা একটা সাধারণ ব্যাপার, এটা হিউম্যান মানে নেচারের ভিতরে আছে, এটা একটা ব্যাপার, আর দর্শন আরেকটা ব্যাপার। আপনি লক্ষ্য করছেন যে যে এবার যিনি দর্শন করেছেন তার কিন্তু স্ত্রী আছে, সন্তান আছে, পরিবার আছে, মাও ছিল ঘরে। সে কিন্তু তার যৌন তাড়না যদি শুধু নিবারণ ব্যাপারটা হতো, তাহলে তো সে তার ওয়াইফকে নিয়ে সেটা করতে পারতো। কিন্তু এটা একটা পার্বাটের ব্যাপার। আমরা সাধারণত মনোবিজ্ঞানীরা 3 ধরনের দর্শক ক্রিয়া করি। একটা হচ্ছে যে পাওয়ার রেফিস্ট, আর হচ্ছে অ্যাংরি রেফিস্ট, আর হচ্ছে সেডিস্ট রেফিস্ট। অ্যাংরি রেফিস্ট হচ্ছে যে তারা ক্রোধান্বিত থাকে, তারা যে নারীকে দর্শন করে তাকে আসলে অপমানিত করতে চায়, প্রতিশোধ নেওয়ার জন্য অপদস্থ করতে চায় এবং তার চরিত্রহানি করতে চায়। এটা হলো তাদের লক্ষ্য। এবং যার ফলে তারা করে কি, ওই নারীকে শুধু কেবল দর্শন করে না, তার নারীর উপর অত্যাচারও করে, তাকে ধাক্কা মারি ফেলে দেয়, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে মারধর করে, তারপর এটা করে। আর সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো পাওয়ার রেফিস্ট। এই আমরা যে উদাহরণগুলি যেটা দিলাম, এরা হচ্ছে নিজের ক্ষমতা এবং কর্তৃত্ব জাহির করা থাকে। রেজা ভাই একটা ভালো কথা বলেছেন, এই কর্তৃত্ব জাহির করতেছে, ক্ষমতা জাহির করতেছে, এটা না, তাদের অন্তরে কিন্তু তারা বিপন্ন বোধ করতেছে, তারা কিন্তু ফিলিং অফ ইনএডুকেসি, হ্যাঁ, তাদের নিজের ভিতরে অপর্যাপ্ততা বোধ আছে তাদের ভিতরে। তারা ওই অপর্যাপ্ততা বোধটাকে ওভার কম্পেনসেশন করার জন্য বাহ্যিকভাবে নিজের ক্ষমতা এবং কর্তৃত্ব বেশি ফলানোর জন্য এই কাজগুলি করে। এবং তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হুমকি ধুমকি দিয়ে, অস্ত্র দেখায় দেয়া, তারপরে এটা করে। এবং তারা মনে করে, তাদের একটা ধারণা যে একবার যদি নারীকে মানে পরাস্ত করা যায়, তারপরে তারা কিন্তু এটা উপভোগ করবে। এবং এমনকি তখন তারা কিন্তু তাকে আবার দ্বিতীয়বার আহ্বান করে, এরপরে আসতে হবে, ওই এটা করতে হবে। তবে এটা যেটা হচ্ছে কি, বেশিরভাগ কেন হয়, তাদের ভিতরে অবসেশনের মতন তারা মানে ফ্যান্টাসি করতে থাকে দর্শনের ব্যাপারটাগুলি, যার ফলে মাথা থেকে এটা যায় না এবং নতুন নতুন মানে শিকার বা ভিকটিম তারা এটাই করতে পারে। তার মানে একজন রেপিস্ট যদি, একজন ধর্ষক যদি ছাড়া পেয়ে থাকে, তাহলে
আরো সে এরকম অপরাধ আরো করতে হ্যাঁ, পারে। এই ধরনের দর্শনটা অবশ্যই করতে পারে। আর সবার সাথে সেডিস্ট যেটা মানে রেপিস্ট, তারা হচ্ছে এটা একটু খুব রেয়ার কথা, তারা কিন্তু ওই যে উত্তেজনা পাওয়ার জন্য শুধু কেবল মানে তারা স্বাভাবিকভাবে উত্তেজনা পায় না, তারা ওই যে ধর্ষণের মধ্যেই নির্যাতন পায়। করে, দর্শন করে, এটার ভিতরে একটু মজা পায়। এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রে ওই দর্শন মানে মেয়েটাকে মেরেও ফেলে, ভিকটিমটাকে মেরেও ফেলে। তো এই যে আমরা গ্রুপটা দেখলাম, এর বাহিরেও একটা যেটা আছে যে এটা তো হচ্ছে বড় ধরনের দর্শন যেগুলি আমরা রিপোর্টেড হচ্ছে। আমরা অফলাইনে আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম যেটা, যে বেশিরভাগ দর্শন যেগুলি হচ্ছে, যেগুলো আমরা জানি না, সেটা হচ্ছে যে ছেলে মেয়ে বা যখন তারা সম্পর্ক করে, বন্ধুত্ব করে বা প্রেম করে, তখন কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটা আকাঙ্ক্ষা থাকে যে এটা এই ছেলের সঙ্গে একটা স্থায়ী সম্পর্ক হবে। সেই সম্পর্কটাকে রাখার জন্য মেয়েরা, ছেলেগুলি বা কোনো ক্ষেত্রে এটা হয়। পুরুষগুলি খুব হ্যাঁ, কোনো ক্ষেত্রে ফাঁদে কিন্তু ফেলে করে। দর্শনিক, হ্যাঁ, ফাঁদে ফেলে তারা কিন্তু যৌন লালসাটাই পোষণ করে, তাকে ভোগ করার চেষ্টা করতেছে, কিন্তু প্রেমের একটা অভিনয় করতেছে। মেয়েটা তা বুঝতেছে না, মেয়েটা হয়তো মনে করতেছে যে ঠিক আছে, কোনোভাবে যদি সম্পর্ক টিকে যায় তাহলে এটা এমন কি হবে। এইভাবে কিন্তু অনেক ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও অনেক ঘটনা ঘটে যায়, পরবর্তী পর্যায়ে তাদের বিয়েও হয় না, কিন্তু শেষ পর্যন্ত তারা মানসিক বিপর্যস্ত হয়। আমি প্রফেশনাল লোকদেরকে বলতেছি যে এই সমস্ত রোগীরা পরবর্তী পর্যায়ে অনেক পরে আমাদের কাছে এসে মানসিক মানে রোগের কারণ হিসেবে তারা ইয়া করে। অতএব এটার ক্ষেত্রে আমি দুইটা সতর্কতা কথার জন্য এই কথা উল্লেখ করলাম, ফ্যামিলির লোকদেরকে এবং নারীদেরকে, মেয়েদেরকে, যে তুমি মানে সম্পর্ক তৈরি করবা, সেই সম্পর্কটাকে তোমাকে ভালো, বিশেষ করে এখন যে যখন এই যে আমাদের অনলাইন ফেসবুক বা অন্যান্য ইয়েতে আছে, এখন খুব দ্রুত সম্পর্ক তৈরি হয়ে যায়, না জানা সত্ত্বেও সব অনেক সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং ভালো করে না চেনা সত্ত্বেও এক জায়গায় আসতে বলে, যাইতে বলে। আমার জানা কাহিনীর মতে আমি যতটুকু জানি, আমার দুইটা কেস আমি একটা বলতেছি, অনেক দূর থেকে মেয়েটাকে তাকে বলছে যে ফেসবুকে যে তুমি চলে আসো আমার কাছে। আসার পরে সে এবং তার এক বন্ধুকে মিলে তার এক বনে নিয়ে মানে জঙ্গলে নিয়ে তাকে রেপ করছে এবং তাকে খুন করে ফেলে দিয়েছে। এই খবর কিন্তু কোথাও জানা যায়নি। এটা ওই এবিসি রেডিওতে একটা অনুষ্ঠান হয়, যা বলে সত্য বলে, আমি সেখানে প্রতি রোববার এই অনুষ্ঠানে পরামর্শ দিই, সেখানে এরকম কয়েকটা কাহিনী আমি এরকম জানছি। তো এদিক থেকে মা বাবাকে সতর্কতা হবে যে আমার সন্তানরা প্রযুক্তি কিভাবে ব্যবহার করতেছে, কার সঙ্গে সম্পর্ক করতেছে। আর এই মেয়েদেরকেও একটু সতর্ক হতে হবে, মানে মানে পরিপক্ক না হওয়া পর্যন্ত যাকে তাকে বন্ধু করা বা তাকে বিশ্বাস করা বা তার সঙ্গে প্রেম করে তাকে একটা সম্পর্ক হবে, এই লোভে বা এই হাসানি। এই জায়গাটা নিয়ে আমরা আরো কথা বলবো, বিশ্বাসের জায়গাটা, আমাদের বিশ্বাস এবং বন্ধুত্ব, আস্থার জায়গাটা নিয়ে কথা বলবো একটা বিরতির পর। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। স্বাগত আরেকবার ডেডলাইন ঢাকায়। আপনি একটা পরিসংখ্যানের কথা বলছিলেন, যে পরিসংখ্যানে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষণের ঘটনাগুলো ঘটে পরিচিত লোকজনকে দ্বারা। আমি একটু বলি যে এখন মানুষ যারা সচেতন পিতামাতা, তারা কিন্তু তাদের শিশু সন্তানটিকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। আমাদের ছোটবেলায় আমরা ছেড়ে দিয়েছে, আমরা যে কোনো জায়গায় খেলাধুলা করেছি, এখন পরিস্থিতি এমন না। তো এই যদি হয় অবস্থা, তাহলে কার উপর মানুষ ভরসা করবে, কার উপর আস্থা রাখবে? এই আস্থাহীনতাটা কি আমাদেরকে একটা ভয়াবহ দিকে ঠেলে দিচ্ছে না? বেশিরভাগ হয় কিন্তু পরিচিত জন দেয়া, এবং কিছু কিছু হয় একেবারে পরিবারের লোক দ্বারা। নিজের বাবা দীর্ঘদিন নিজের মেয়েকে রেপ করে অনবরত চলে যাচ্ছিল, নিজের ওয়াইফকে মানে জানা সত্ত্বেও। আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, আমরা প্রাইভেট প্র্যাকটিস যেগুলি আমরা বলতে চাচ্ছি। হ্যাঁ, তো এখন এই যে এটাকে আমরা বলি ইনসেস্ট, মানে পরিবারের লোকেরা যখন করে। এই যে আপনি আরেকটা আমাদের পরিসংখ্যান আমি আপনাকে জানাই, আমরা যতক্ষণ ডিপ্রেশনের রোগীগুলি মহিলাদেরকে দেখি, মহিলাদের ডিপ্রেশন রোগীদের 35% কেসে যদি আমরা অতীতের ইতিহাস জানতে চাই, দেখা যাচ্ছে সে কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছে। এবং এই যে ছোটকালে যৌন নির্যাতনের শিকার বেশিরভাগই হচ্ছে তার নিজের ঘরের আশেপাশে, দুলাভাই বলেন, বড় ভাই বলেন, মামাতো ভাই বলেন, অথবা নিজের একেবারে পরিবারের লোকদের। সুতরাং এই ক্ষেত্রেও আমাদের অনেক সচেতনতার দরকার, অনেক বেশি সচেতন। আর আরেকটা কথা যেটা আমি বলতে চাচ্ছি, যে আমাদের দেশে অনেকেই বলে থাকে যে আমাদের দেশে অপরাধের আমাদের দেশে দর্শনের ইউরোপ আমেরিকায় বেশি হচ্ছে। তারা আসলে পরিসংখ্যান জানে না। বেশি ছিল 90 দশকের পর থেকে 50% দর্শন কমে গেছে ইউরোপ আমেরিকায়। এই আমরা এখন যে আলোচনাগুলি করতেছি,
নারীদের নিয়ে এবং সেই আলোচনাগুলো ওদের অনেক অনেক আগেই হয়েছে। সেই এটা যদি আমরা করি আমরা সেই পর্যায়ে যেতে পারবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তারা যে কটা দর্শন হয় তার কিন্তু প্রত্যেকটাই বিচার তদন্ত হয়, বিচার হয়। অথচ আমাদের দেশে এই হযরত আলী তার শিশু সন্তান দর্শন হয়েছে, সেটা বিচার না পেয়ে সন্তানকে নিয়ে ট্রেনে নিয়ে আত্মহত্যা দিতে হচ্ছে। এ হচ্ছে আমাদের বাস্তবতা। আর ওই যে বনানীতে তো আমরা দেখলামই, 2টা মেয়ে গিয়ে যখন এবং কতদিন পরে মামলা করতে গেছিল তখন 48 ঘন্টা তাদেরকে মামলা নেই নাই। উল্টা হয়রানি করেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যখন করেছে তখন তারা এটা করতেছে। তাহলে আমি 3টা জিনিসের কথা বলবো যে এই যে মানে যৌন বিকৃতি বা মনোবিকৃতি, এটাকে রোধ করতে হলে 3টা জায়গায় আছে। একটা হচ্ছে যে ব্যক্তি নিজে মানে নিজেকে মূল্যবোধ দিক থেকে, শিক্ষার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে এত পরিচালিত হবে, সে জানবে যে আমার অধিকার এটা নয়। আমাদের দেশে ভূমিদস্যু কিছু আছে, কিন্তু তারা কি করে নিজের জায়গাটাটুকু একটু নেওয়ার পরে আশেপাশে যত জায়গা আছে দখল করে, ওই যে রিয়েল এস্টেটের লোকেরা জানে, মনে করে এটাও তার সম্পত্তি, ভূমিদস্যু। এই যৌন দস্যু কিছু এরকম আছে যারা রেফিউজ, তারা মনে করে, তারা একবার এন্টাইটেলমেন্ট বলে, তারা মনে করে ওই নারীর উপর তার অধিকার আছে, তার ওই দেহের উপর তার অধিকার আছে। এই যে ভূমিদস্যুর মতন যৌন এই আমরা রেফিউজদেরকে আমরা যৌনদস্যু আমি বলতে পারি, তারা ওই অধিকারটাকে বোধ করে। তো এগুলিকে যদি আমরা কমাতে চাই তাহলে কিন্তু প্রথমে ব্যক্তিকে করতে হবে, পরিবারের মূল্যবোধ থাকতে হবে এবং তার যে সাংস্কৃতিক যে বিকাশ সেটা করতে হবে, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ যে ব্যাপারটা সেটা করতে হবে। 2 নম্বর হচ্ছে সমাজ এটা প্রতিরোধ করতে, সমাজ সব ধরনের ব্যাপারই প্রতিরোধ করা উচিত। সব ধরনের অপরাধ খারাপ, মাদকাসক্তি বলেন, ইপটিজিং বলেন, এবং এই ধরনের দর্শন, এটা তো আমাদেরই, যারা করতেছে তো আমাদেরই লোক, আমাদের আশেপাশের লোক। আমার ছেলে তো এই দর্শন করলো, যেটা বললো যে মা সামনে পাশের বাসায় ঘুমাচ্ছে আর এদিকে আমার ছেলে করতেছে, আমি তার খোঁজ খবর রাখবো না, তাহলে আমি কেমন ধরনের দায়িত্ব পালন করলাম? আর এটা পরিবার যেমন আছে, সামাজিক সেই যে প্রতিরোধ, সেটা আমাদের দেশে একেবারে দুর্বল হয়ে গেছে, সেটাতে করতে হবে। আর সর্বশেষ হচ্ছে এই যে আইন প্রয়োগকারী সংস্থা এবং রাষ্ট্রের বা বিচারালয়, সেখানেও আমাদের দেশে ঘাটতি আছে। বিচার আমরা ঠিক মতো কেসও নেই না এবং তাড়াতাড়ি সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করি না। সেগুলি করতে পারলে তাহলে কিন্তু আমরা কিছুটা সমাধান পেতে পারি। আপনার কাছে একই প্রসঙ্গ আছে, এই যে আস্থাহীনতা একটা অবিশ্বাসের জায়গায় তৈরি হয়েছে। না, উনি যে কথাগুলো বলছেন এগুলোই কথা, যে পরিবারকে ঠিক করতে হবে, নিজেকে বদলাতে হবে, পুরুষকে বদলাতে হবে, ছেলেদের বদলাতে হবে, তাদের ভাবতে হবে যে এই মেয়েদের উপর সে যা আচরণ করছে একদিন তার উপর সেই আচরণ হতে পারে। কিন্তু এই যে আস্থাহীনতা আমাদের সমাজের কোনো মানে বা আপাতত না, সমাজে একটা বড় ধরনের প্রভাব পড়ছে। তো এটা নিয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে। তার ট্রমার কথা, একটা মেয়ে ট্রমাতে থাকা মানে তার ইকোনমিক এবিলিটি কমে যাওয়া, সেটা তো সমাজকেই ক্ষতিগ্রস্ত করছে। এটা কমানোর জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে, কিন্তু বিচার প্রক্রিয়ার একটা পরিবর্তনের কথা আমরা অনেকদিন থেকে বলছি, আপনার মাধ্যমে সেটা একটু বলতে চাই আমরা। একটা হলো ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা করতে হবে, আমাদের এখানেও দ্রুত বিচারের ব্যবস্থা আছে, কিন্তু আরেকটু পরিবর্তন করতে হবে। ভারতে একটা পরিবর্তন আসছে যে ধর্ষণের মামলাগুলো এবং যৌন নির্যাতনের মামলাগুলো আলাদা আদালতে হচ্ছে, সেখানে মহিলা পুলিশ, মহিলা আইনজীবী, মহিলা বিচারপতি, যাতে দ্রুততার সাথে নারী বান্ধব যেন হয়, এবং এটা কিন্তু নারীরা একটু ইজি ফিল করে তাদের কাছে একটু প্রকাশ করার ক্ষেত্রে, পুরো ঘটনা বলার ক্ষেত্রে। পুরুষের সামনে কিন্তু সে পুরো ঘটনা বলতেও পারে না। আর বিচার কার্যালয় যেভাবে করা হয়, সেখানে অনেক মানুষের উপস্থিতিতে বিচার হওয়ার বিধান, সেটাও কিন্তু বদলে ফেলেছে আমেরিকা, ইউরোপে এবং ভারতেও সেটা হয়েছে। আমার মনে হচ্ছে আমরা এই সংস্কারগুলো, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর দিকে নজর দিতে চাই, কারণ আমরা জানি মানুষ বদলাবে না, মানুষকে বদলাতে হয়। আমেরিকাতে কিন্তু প্রতি বছর হাজার হাজার নতুন আইন হয়, কারণ মানুষের কাজ হলো আইন ভেঙে ফেলা, মানুষকে আইনের মধ্যে রাখতে হয়। এখানেও তাই ধর্ষণের ব্যাপারেও প্রচুর আইনের প্রয়োগ করতে হবে এবং একই সাথে প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে নজর দিতে হবে, যাতে আমাদের এই কাণ্ডগুলো খুব দ্রুততার সাথে হ্যান্ডেল হয়, দ্রুততার সাথে কর্মসম্পাদন হয়, প্রক্রিয়াজাত হয় এবং প্রকৃত অপরাধী শাস্তি পায়। এবং আরেকটা বিষয়, যারা এই যে আইনের সুবিধা বা এর বাইরে আছে, সোসাইটির এক কথায় বলতে গেলে যারা সুবিধা বঞ্চিত, তাদের দিকটাও এখানে এই যে আইনের সংস্কারগুলো হলে কিন্তু সাথে সাথে ওই দিকটার দিকে নজর পড়বে, যে কারা আইনি সহায়তার বাইরে আছে তাদেরকে আইনের মধ্যে নিয়ে আসা। সরকারের কিন্তু একটা লিগ্যাল এইড উইং আছে, যার আইনি সহায়তার সামর্থ্য নাই, তাকে রাষ্ট্র পর্যন্ত দিতে পারে। আমার মনে হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে প্রচুর এরকম ঘটনা আছে, যারা মুখ লুকিয়ে রাখছে, সমাজ থেকে বাইরে থাকছে এবং মেয়েটাকে শেষ পর্যন্ত দায়ী করা হচ্ছে। সৌদি আরবে আজকেই একটি নিউজ এসছে, ভিকটিমকে 200 দররা মারা হয়েছে। এগুলো আমাদের দেশে ধর্মান্ধ যারা আছে তাদেরকে আরো বেশি উৎসাহিত করে। ধর্মান্ধরে পহেলা বৈশাখে নারী উপরে আক্রমণ করে যাতে নারীরা আর বের না হয়। আমাদের এই সমস্ত কিছু ভেঙে, আসলে অচলায়তন ভেঙে বেরিয়ে আসতে হবে। দিল্লির ধর্ষণ কাণ্ডের পরে কিন্তু ব্যাপক পরিবর্তন আসছে ভারতের সমাজে। কিন্তু মেয়েরা এখন অনেক বেশি সাহসী,
পুরুষ তাদের সহযোগিতা হচ্ছে, পুরুষরা বেশি করে নারী নির্যাতনের বিরুদ্ধে বলছে, কারণ কাজটা পুরুষই করছে, সেটাই বেশি করে বলতে হবে, পুরুষকে বলতে হবে অনেক বেশি। অবশ্যই। এই যে আমাদের এখানে যারা ধরেন ধর্ষণের শিকার হয়, তারা আমরা দেখেছি যে নানাভাবে মুখ লুকায়, যেটা বলছিলাম, কিন্তু যারা ধর্ষক তাদেরকে আমরা অতটা মানে অতটা কি লজ্জিত হতে দেখি না, তারা বরং আমরা দেখেছি আদালতে আমাদের এখানে দমভক্তি করে। দুর্নীতিবাজও লজ্জিত হয় না, হ্যাঁ, দমভক্তি করে যে এটা কিছু হবে না, আমরা ভূমিদস্যুরা লজ্জিত হয় না, সুতরাং ধর্ষকরাও লজ্জিত হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা সমাজ দুর্নীতিবাজ অপরাধীকে এক ধরনের লালন করছি আমাদের সমাজটা। এই যে যদি লজ্জার অনুভূতিটা থাকতো বা মুখ লুকানোর জায়গাটা থাকতো, তাহলেও কিন্তু ওইটাও কিন্তু মানুষকে অপরাধ থেকে অনেক এটাই বড় ধরনের ডিটারেন্ট। আপনি যদি সামাজিকভাবে বলতে এটা প্রতিষ্ঠা করতে পারি যে দর্শন যে করেছে, আমরা যদি সে যদি লজ্জিত হতো, তার পরিবার যদি লজ্জিত হতো, মাথা লুকিয়ে থাকতো, মানে সারা জীবনের জন্য তারা বয়কটের মধ্যে পড়তো, যেটা আমার উল্টাটা হচ্ছে এখন দর্শিতা নারী কি হচ্ছে, সারা জীবনের জন্য সে অপবিত্র হচ্ছে, সে অস্পৃশ্য হয়ে রয়েছে, সে পরিত্যক্ত হয়ে রয়েছে, তাকে এখন সবাই শিশি করে বেড়াচ্ছে। বরং উল্টা শিশি যদি ওখানে করা হইতো, এই সামাজিক এই যে দৃষ্টিভঙ্গি এগুলি যদি পরিবর্তন করা হয়, এগুলি হয়তো এই যে আমরা এখন আমাদের সমাজটা মানে সব সমাজই তো ডিনামিক, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তা আমাদের সমাজও আশা করি এই এই মূল্যবোধগুলি, এই দৃষ্টিভঙ্গিগুলি পরিবর্তন হবে। আরেকটা বিষয় ধরেন, এরকম ঘটনাগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কি চিন্তা করছে সেটা একটা রিফ্লেকশন দেখতে পাই। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই মেয়েটাকে দোষী করা হচ্ছে, যেটা আগেও বলেছি, কেন রাতে গেল, কেন ওই ছেলে বন্ধু, এই যে এগুলো কি এই ধর্ষকদেরকে আর উৎসাহিত করে? অনেক বেশি উৎসাহিত করে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে আরেকটা আমাদের দেশে মিথ একটা প্রসিদ্ধ আছে যে ছেলেদের বা পুরুষের জন্য তাগিদ বেশি, অতএব কোনো না কোনোভাবে সেই তাড়না পূরণ করতে হবে, সেই জন্যই তাড়াতাড়ি সেটার একটা বৈধতা দেওয়ার একটা চেষ্টা, সেটা একটা বৈধতা চেষ্টা করে এবং বলা হয় যে তাদেরকে বিয়ে দিয়ে বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা করতে বলা হয়। কিন্তু এটা কিন্তু বায়োলজিক্যাল বা সায়েন্টিফিক সত্য নয়। আমরা তো মেডিকেল সায়েন্সে আমরা বলতেছি নারী পুরুষ উভয়ের জন্য তাই সমান এবং তাদের আকাঙ্ক্ষ সমান। আমরা কেন এটা হচ্ছে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক কিছু বাধার কারণে। নারীদেরকে গড়ে বাইরে সমাজে সর্বত্র তাদের যৌন আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য শত রকমের বাধা আমাদের এবং নেগেটিভ ভাবে দেখা তো হচ্ছে, ছেলেদেরকে কিন্তু সেটা উল্টা হচ্ছে। তারা তাদের লালসা পরিচয়িতার্থ করার জন্য কুফতের কোনো মানে সমস্ত উপায় আছে, সমস্ত উপায় আছে। তো এইভাবে যদি করা হয় তো স্বাভাবিকভাবেই সে নিয়ন্ত্রণ করবে কি, তারটা তো উচ্চকিত হবে, তারা উল্লেখিত হবে। আমি যেটা আগে বলছিলাম যে মেয়েদেরকে সেক্সুয়ালাইজ করা হচ্ছে সিম্বল হিসাবে, যাতে সেক্স ব্যাপারটাকে সেখানে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে, যার ফলে তাদের প্রতি লুলুপ দৃষ্টি দেওয়া যাচ্ছে। উল্টা যেটা করতে হবে, যেটা হচ্ছে যে তাদের ডিসেক্সুয়ালাইজ করতে হবে এবং তাদের মানে তাদের দেহ অপবিত্র হয়ে গেছে, অস্পৃশ্য হয়ে গেছে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ মিথ ভেঙে ফেলতে হবে। আর উল্টাটা যে পুরুষ মাতৃ হচ্ছে তাদের অনেক যৌন চাহিদা বলি তারা এগুলি করতেছে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। মানে কোনো উপায় নেই এগুলোকে বৈধতা দেওয়া, এবং সমাজকে সক্রিয় হতে হবে। অবশ্যই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের ডেডলাইন ঢাকা। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।